সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 নিয়ে। আজকে কিন্তু আমরা করব সেমিস্টার 2 এর কি করব, ট্যাক্স এন্ড কস্ট বা কস্ট এন্ড ট্যাক্সের কোন চ্যাপ্টারটা আমরা করব, মেটেরিয়াল কন্ট্রোল। মেটেরিয়াল কন্ট্রোলের কিন্তু আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছি, সেটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তাহলে এই যে সাবজেক্ট কস্ট অ্যান্ড ট্যাক্স, তার কিন্তু একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো কিন্তু এই মেটেরিয়াল কন্ট্রোল। এবং মেটেরিয়াল কন্ট্রোলের আজকে আমরা করব কি পার্ট 2। এবং পার্ট 2 এ আমরা কি জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ, যার দেখবে নাম লেখা রয়েছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, শর্টে যার নাম হলো কি ইও কিউ। পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো যে ইও কিউ ব্যাপারটা কি, এই যে এত বড় নাম, এই এত বড় নামের মানেটা কি, এই এত বড় নামের যে ছোট্ট মানেটা সেটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেব, কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে অঙ্কতে যাব। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব ইও কিউ রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে তার কনসেপ্টে। তো দেখো আমরা ইও কিউ প্রথমেই স্টার্ট করব। তো ইও কিউ এর অঙ্ক করবার আগে আমি তোমাদেরকে বারবার করে রেকমেন্ড করব তোমরা এই যে এই ভিডিওটা অর্থাৎ পার্ট 1 এর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, তা না হলে কিন্তু এই ভিডিও কিছুই বুঝতে পারবে না। তো আশা করি তোমরা পার্ট 1 এর ভিডিও দেখেছো। তাহলে পার্ট 1 এর ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম চলো সেটাকে একবার রিভাইজ করে দিই। তো দেখো পার্ট 1 এর ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমার একটা বিরিয়ানির দোকান রয়েছে, ঠিক আছে, আমার এরকম একটা বিরিয়ানির দোকান রয়েছে এবং এই বিরিয়ানির দোকানে এক বছরে আমার 100 কেজি চাল লাগে, 100 কেজি রাইস লাগে, ঠিক আছে। তো এই 100 কেজি রাইসকে আমি চাইলে, এখানে যে মার্কেট রয়েছে বা এখানে একটা মার্কেট রয়েছে, ঠিক আছে, এখানে একটা মার্কেট রয়েছে, এই মার্কেট থেকে আমি চাইলে 100 কেজি চাল একেবারে কিন্তু আমার গোডাউনে বা দোকানে আনতেই পারি। তার ফলে কি হবে, একবারে আমি যদি আনি, মার্কেটে গেলাম 100 কেজি চাল নিয়ে আমি গোডাউনে চলে এলাম, তাহলে আমার কত টাকা খরচা হবে, মার্কেটে যেতে 10 টাকা, আর মার্কেট থেকে চালের বস্তা নিয়ে আবার গোডাউনে যেতে 10 টাকা, মানে টোটাল 20 টাকায় হয়ে যাবে খরচা। এই খরচাটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু প্লেসমেন্ট কস্ট, ঠিক আছে, কি বলবো, প্লেসমেন্ট কস্ট, ঠিক আছে। তাহলে আমার প্লেসমেন্ট কস্ট কত হলো, প্লেসমেন্ট কস্ট হলো কিন্তু মাত্র 10, 10, 20। কিন্তু 100 কেজি চালকে একসঙ্গে রাখার মতো গোডাউন কি আমার আছে বা দোকান কি আমার আছে, নেই। তাহলে আমাকে কি করতে হবে, বড় একটা দোকান ভাড়া নিতে হবে। তাহলে বড় দোকান যদি আমি ভাড়া নিই তাহলে তার রেন্টও তো বেশি, তাই না। তাহলে আমার কি হবে, স্টোরেজের কস্ট কিন্তু অনেক আবার বেশি পড়ে যাবে, স্টোরেজের কস্ট কিন্তু সেক্ষেত্রে আমার অনেক আবার বেশি পড়ে যাবে। তুমি যদি একসঙ্গে 100 কেজি মালকে একটা জায়গায় রাখো তাহলে একটা বড় গোডাউন বা বড় দোকান ভাড়া নিতে হবে, তাহলে সেক্ষেত্রে স্টোরেজের কস্ট বেশি পড়ে যাবে কিন্তু প্লেসমেন্ট কস্ট কিন্তু অনেক কম হবে। এবারে আমি যদি চাই যে না আমার অত বড় আমার স্টোরেজ মানে স্টোর নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, অত বড় ঘর আমার পক্ষে ভাড়া নেওয়া সম্ভব নয় বা দোকান ভাড়া নেওয়া সম্ভব নয়, তো আমি 100 কেজি চালকে একবারে না এনে ভাবো আমি ঠিক করলাম 20 কেজি করে আনবো, 20 কেজি করে আনবো মানে আমাকে 5 বার যেতে হবে। একবার 20 কেজি আনবো এখানে, একবার 20 কেজি এখানে আনবো, আনা হলো, যেই শেষ হবে আবার 20 কেজি আনবো, শেষ হবে আবার 20 কেজি আনবো, এরকম ভাবে 5 বার আনবো, বোঝা গেল। সেক্ষেত্রে আমার কি হবে, 5 বার যাচ্ছি, 5 বার যদি আমি যাতায়াত করি, একবারেই যাতায়াতে 10, 10, 20, তাহলে আমার 5 বারের যাতায়াতে কত, 100 টাকা যাতায়াতে চলে যাবে, 100 টাকা যাতায়াতে কিন্তু চলে যাবে। আর আমি যখন 100 কেজি একেবারে আনছিলাম তখন কিন্তু আমার যাতায়াতে 10, 10, 20 লাগছিল। এখন আমি যদি 20 কেজি করে আনি তাহলে আমার যাতায়াতে 100 টাকা যাবে, যেটা 20 টাকায় হয়ে যাচ্ছিল সেটা এবার 100 টাকা দিতে হবে। তাহলে আমি যদি অল্প করে রাইস বা চাল আমি যদি নিয়ে যাই কিনে, তাহলে কি হচ্ছে, অল্প করে জিনিস কিনে নিয়ে গেলে গোডাউনের খরচাটা অর্থাৎ স্টোরেজের খরচাটা কম হচ্ছে ঠিকই, কিন্তু প্লেসমেন্ট কস্ট বা যাতায়াতের খরচটা কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে যে কোনো ব্যবসায়ী কি চাইবে, যে আমার সমস্ত খরচা যতটা পারা যায় যাতে মিনিমাম করা যায়, যতটা খরচা কমানো যায়, তাই না। সবাই চাইবে যে আমার এই খরচাটাও কম হোক, এই খরচাটাও কম হোক। যত খরচা কম হবে ব্যবসায়ীদের তত প্রফিটটা তো বাড়বে, তাই না। তাই জন্য সবাই চাইবে কিন্তু এই দুটো যাতে কম হয়, সেই জন্য তারা একটা মাঝামাঝি জায়গাতে আসে। মাঝামাঝি জায়গাতে আসবে মানে 100 কেজি একসঙ্গে আনবো না, তাহলে
প্লেসমেন্ট কস্টটা কমে যাবে ঠিকই, স্টোরেজের কস্টটা বেড়ে যাবে। তাই জন্য আমি 100 কেজি একসাথে আনবো না, আবার 20 কেজি করে 5বার যাবোও না। 5বার যদি আমি 20 কেজি করে যাই তাহলে কি হবে, প্লেসমেন্ট কস্ট অনেক বেশি হয়ে যাবে, স্টোরেজের কস্টটা কম হবে ঠিকই। তাহলে আমাদেরকে এমন একটা কিছু করতে হবে, মাঝামাঝি যাব আমরা, মাঝামাঝি। তো ভাবো আমি আন্দাজে ধরে নিচ্ছি, আন্দাজে, আন্দাজে ধরছি কিন্তু, আমি ধরে নিলাম যে 50 কেজি যদি আমি আনি, 50 কেজি, তাহলে 100 কেজি নিলে যত বড় স্টোর আমাকে নিতে হতো, 100 কেজি আমি যদি আনতাম তাহলে আমার যত বড় দোকান নিতে হতো, 50 কেজি নিয়ে গেলে অত বড় দোকান নিতে হবে না। ঠিক আছে, স্টোরেজ কস্টটা কমবে। ঠিক আছে, আবার দেখো 50 কেজি করে যদি আমি দোকানে নিয়ে যাই, দরকার তো 100 কেজি, তাহলে আমাকে দুবার যেতে হবে, তাই না, দুবার। সেক্ষেত্রে আমার দুবার যাচ্ছি মানে একবার যেতে আসতে 10 10 যদি 20 টাকা হয়, তাহলে দুবারে কত হবে, 40 টাকা। তাহলে আমার কি হচ্ছে ব্যাপারটা, স্টোরেজের কস্টও এই প্লেসমেন্ট কস্টও কমে যাচ্ছে, আবার স্টোরেজের কস্টও কমে যাচ্ছে। তাহলে যতটা কোয়ান্টিটি বা যতটা পরিমাণ মালপত্র বা তুমি মেটেরিয়াল বলতে পারো, বা আমি এখানে যদি বলি যে চাল, ঠিক আছে, বা রাইস, যতটা পরিমাণে রাইস দোকানে আনা হলে এই দুটো কস্ট সব থেকে কম হয়, এই দুটো কস্টকে সব থেকে কম করে করা যায় যতটা পরিমাণ মালপত্র আনলে, ঠিক সেই পরিমাণ মালপত্রকে আমরা কি বলে থাকি, আগের ভিডিওতেই আমি বলেছিলাম, তাকে আমরা বলে থাকি কিন্তু রি অর্ডার কোয়ান্টিটি। কি বলে থাকি, রি অর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি মানে কি, যতটা পরিমাণ মালপত্র আনলে দুটো কস্টকেই সব থেকে কম করা সম্ভব, দুটো কস্টই সব থেকে কম হবে, যে পরিমাণ মালপত্র দোকানে নিয়ে গেলে সেই পরিমাণ মালটাকে বলা হয় কি, রিঅর্ডার কোয়ান্টিটি। এই রিঅর্ডার কোয়ান্টিটির আরেকটাই নাম হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বোঝা গেল, ইকোনমিক ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি তাহলে কাকে বলে, রিঅর্ডার কোয়ান্টিটিরই কিন্তু আরেকটা নাম হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আশা করি বুঝতে পারলে যে পরিমাণ মালপত্রকে নিয়ে গেলে এই দুটো কস্টকে মিনিমাম করা সম্ভব। আশা করি বোঝা গেল। এইবারে এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা রিঅর্ডার কোয়ান্টিটি আমি আন্দাজে এরকম 50 তো বলতে পারি না, তাই না, এটা তো 60ও হতে পারে, 70ও হতে পারে, 40ও হতে পারে, 30ও হতে পারে, 35 হতে পারে, 45 হতে পারে, কত আমি জানি না, আন্দাজে এরকম ভাবে বের করা সম্ভব নয়। কতটা পরিমাণ মালকে, কতটা পরিমাণ মেটেরিয়ালকে দোকানে নিয়ে গেলে এই দুটো চার্জেস কম হয়, সেটা বের করবার একটা প্রসেস আছে। এই দুটো চার্জেস সব থেকে কম হবে কতটা পরিমাণ মালপত্রকে নিয়ে গেলে, অর্থাৎ ইকোনমিক অর্ডার অর্ডার কোয়ান্টিটিটা বের করবার একটা প্রসেস আছে। এইভাবে আন্দাজে কিন্তু বের করা সম্ভব নয়। ঠিক আছে, এবার সেই প্রসেসটা কি, প্রসেসটা হলো, খুব ভালো করে দেখবে, প্রসেসটা হলো এই রকম, ইওকিউ বের করবার প্রসেস। সেটা হলো এক বছরে কতটা পরিমাণ মালপত্র লাগছে, এক বছরে কতটা লাগছে, এখানে দেখো এই যে 100 লাগছে, এক বছরে কতটা লাগছে, অর্থাৎ অ্যানুয়াল ডিমান্ড এক বছরে কতটা লাগছে, তার সাথে আমাকে গুণ করতে হবে। কি গুণ করতে হবে, এক বছরে কতটা লাগছে তার সঙ্গে আমাকে গুণ করতে হবে এই যে যাতায়াতের খরচাটা, যাতায়াতের খরচা, যাকে আমরা কি বলি, প্লেসমেন্ট কস্ট। ঠিক আছে, তাহলে আমার এক বছরে কতটা মালপত্র লাগছে তার সাথে গুণ করতে হবে কি, প্লেসমেন্ট কস্ট, মানে কি, যাতায়াতের যে খরচাটা, গুণ করে যে গুণফলটা হবে তার সাথে আবার 2 গুণ করতে হবে। ঠিক আছে, তার সাথে আবার কি করতে হবে, 2 গুণ করতে হবে। বোঝা গেল। তাহলে আমি যদি আরেকটু এরকম ভাবে লিখি ছাড় ছাড় করে, তাহলে আমাকে তার সাথে আবার 2 গুণ করতে হবে, এবং 2 গুণ করবার পরে তাকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, স্টোরেজের যে কস্ট আছে সেইটা দিয়ে, স্টোরেজের যে কস্ট, অর্থাৎ গোডাউনে রাখা বা স্টোরে রাখার জন্য যে পরিমাণ টাকা পয়সা খরচা হচ্ছে, যাকে বলা হয় স্টোরেজের কস্টকে আমি কি দিয়ে চিহ্নিত করব, এস দিয়ে। করবার পরে যে অ্যান্সারটা বেরোবে তার বর্গমূল বা রুট করতে কিন্তু হবে। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল ইওকিউ বের করবার ফর্মুলা। ঠিক আছে, চলো একটা অঙ্ক করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি। দেখো তোমরা স্ক্রিনের উপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, যেখানে দেখবে বলে দিয়েছে ফ্রম দ্য ফলোইং গিভেন বিলো ডিটারমাইন দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে তোমরা বুঝতে পারলে যে বছরে, আচ্ছা দেখো এখানে বছরে
কতটা মালের দরকার বা কতটা মেটেরিয়ালের দরকার, দেখো বলেই দিয়েছে 8,000 ইউনিট। তাহলে 8,000 ইউনিট মালকে যদি একসঙ্গে আমি দোকানে আনতে চাই, ভাবো এই আমার একটা দোকান আছে, এই দোকানে ভাবো 8,000 কেজি চালের দরকার, ঠিক আছে, এই একটা ভাবো আমার দোকান আছে, এখানে আমার 8,000 কেজি চালের দরকার। এবার আমি যদি 8,000কে একসঙ্গে আনি তাহলে আমার কি হবে, প্লেসমেন্ট কস্ট কমে যাবে ঠিকই, কিন্তু স্টোরেজের কস্ট বেশি হবে। তাহলে আমাকে একটা আন্দাজে একটা, মানে আমাকে একটা এমন পরিমাণ মেটেরিয়াল আনতে হবে যে 8,000 একসঙ্গে আনবো না, ভাবো আমি আন্দাজে বলছি, আন্দাজে ভাবো 2,000 আনলে আমার স্টোরেজের কষ্ট কম হবে, আবার প্লেসমেন্টের কষ্ট কম হবে। এটা আমি আন্দাজে বললাম, এবার কত হবে আমি সে তো জানি না। তো সেটা কত আনতে হবে আমাদেরকে বের করতে হবে কিন্তু, ঠিক আছে। এইবারে দেখো বলে দিয়েছে অর্ডারিং কস্ট দেখো কি বলে দিয়েছে, 80 পার অর্ডার, ঠিক আছে। দেখো বলে দিয়েছে যতবার আমি মাল আনবো, ভাবো আমি যদি 2,000 করে আনি, ভাবো 8,000 কেজি দরকার, আমি 2,000 করে আনছি, বোঝা গেল। তাহলে এই যে যাতায়াত, এই যে আমি ভাবো এখানে একটা মার্কেট রয়েছে, মার্কেটে যাতায়াত, এলাম মালপত্র নিয়ে আবার ফেরত গেলাম, এই যাতায়াতের যে কস্ট, যেটাকে আমি প্লেসমেন্ট কস্ট বলছি, সেটাকে কিন্তু অঙ্কে বলে দিয়েছে অর্ডারিং কস্ট, ঠিক আছে, তাকে বলা হয় কিন্তু অর্ডারিং কস্ট। সেটা দেখো কত বলে দিয়েছে, 80, ঠিক আছে, যেটাকে আমি প্লেসমেন্ট কস্ট বলি, সেটাকে বইয়ে বলেছে অর্ডারিং কস্ট, সেটা দেখো কত বলে দিয়েছে, 80, তাই তো। আচ্ছা, বছরে কতটা লাগবে মালপত্র, যেটাকে আমি অ্যানুয়াল ডিমান্ড বলে থাকি, সেই অ্যানুয়াল ডিমান্ড দেখো বলেই দিয়েছে কিন্তু 8,000 কেজি, 8,000 কেজি বছরে দরকার। এখানে ইউনিট লেখা রয়েছে, তো ইউনিটই লিখি আমি এখানে। আর দেখো স্টোরেজের কস্ট কত বলে দিয়েছে, অর্থাৎ এইখানে রাখতে যে স্টোরকে যে ভাড়া দিতে হবে সেটাকে বলে স্টোরেজের কস্ট, সেটাকে এখানে দেখো বলে দিয়েছে ক্যারিং কস্ট, ঠিক আছে। ক্যারিং মানে কেয়ার করে রাখছে, ক্যারিং কস্ট, ঠিক আছে। ক্যারিং কস্ট আর স্টোরেজের কস্ট দুটো কিন্তু একই কথা। আর আর এখানে আরেকটা দেখবে বলে দিয়েছে অর্ডারিং কস্ট আর প্লেসমেন্ট কস্ট দুটো একই কথা। এবারে স্টোরেজে রাখার খরচাটা কিরকম ভাবে দিয়েছে দেখো, খুব ভালো করে পড়বে এই জায়গাটাতে। 20% পার অ্যানুয়াল, সরি 20% পার অ্যানাম পার ইউনিট কস্ট। তার মানে কি, খুব ভালো করে বুঝবে, এক একটা কোয়ান্টিটির যা দাম, সেই কোয়ান্টিটির ওপর 20% কিন্তু স্টোরেজ কস্ট দিতে হবে। অর্থাৎ এই দোকানের ভাড়াটা কত, এই দোকানের ভাড়াটা হলো, এই দোকানে আমি যতগুলো মাল আনবো, ভাবো এখানে 8,000 রয়েছে, আমি তো আর 8,000 একবারে আনবো না, আহ, তাহলে তো অনেকটা বেশি ভাড়া পড়ে যাবে এই স্টোরেজের। তো আমি ভাবো আন্দাজে বলছি, আন্দাজে ভাবো আমি ধরে নিচ্ছি 1,000 পিস মাল আনবো, 1,000 পিস আনবো, 1,000 পিস, ঠিক আছে। এই 1,000 পিস বা 1,000 কেজি যাই বলি না কেন, স্টোরেজকে এই গোডাউনে আমি যখন 1,000 পিস রাখবো, 1,000 পিস মাল রাখবো, তার জন্য আমাকে এখানে কত টাকা ভাড়া দিতে হবে, এক একটা পিসের যা দাম তার 20% দিতে হবে। 1,000 পিস তো কিনবো, 1,000 পিস আমি কিনে এখানে এনে রাখবো, এক একটা পিস বা এক একটা ইউনিটের কত দাম তার 20% দিতে হবে। এক একটা ইউনিটের দাম দেখো বইয়ে বলেই দিয়েছে, পারচেস প্রাইস ₹10 পার ইউনিট, এক একটা পিসের দাম কত টাকা বলো তো, 10 টাকা। এই যে 1,000 পিস মাল আমি এখানে আনছি, সেই এক একটা পিসের দাম হলো কত, এক একটা পিসের দাম হলো আমার 10 টাকা করে, এক একটা পিসের দাম 10 টাকা, তার 20% আমাকে কিন্তু দিয়ে দিতে হবে, তার 20% এই বাড়ি ভাড়া আমাকে দিয়ে দিতে হবে, বা দোকানের ভাড়া বা স্টোরেজের কস্ট হিসেবে দিয়ে দিতে হবে। এক একটা মালের যা দাম, এক একটা মালের দাম 10 টাকা, তার 20%, মানে আমি কত লিখবো, 100, কাটাকুটি করি, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 2। তার মানে আমাকে কত টাকা দিয়ে দিতে হবে বলো তো, আমাকে প্রত্যেকটা ইউনিট পিছু 2 টাকা দিতে হবে। আমি যদি ভাবো 10টা ইউনিট আনি, তাহলে 10 দুগুণে 20 টাকা আমাকে এর ভাড়া দিতে হবে, এরকম ব্যাপার, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা ইও কিউ নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব তোমাদেরকে এক্ষুনি বলে দিয়েছি। ইও কিউ নির্ণয় করবার একটা সূত্র আছে, কি সেই সূত্রটা, প্রথমে আমরা একটা রুট করব, 2 দেব, অ্যানুয়াল ডিমান্ড কত, এক বছরে কত দরকার, তার সাথে গুণ করব প্লেসমেন্ট কস্ট কত, এবং তাকে আমরা ডিভাইড করব স্টোরেজের কস্ট কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দেখো 2 যেমন আছে আছে, এর জায়গাতে কত লিখবে, অ্যানুয়াল ডিমান্ড হলো কত আমাদের, দেখো এক বছরে দরকার 8,000 ইউনিট,
এবারে যাতায়াতের ভাড়া দিয়ে গুণ করব। যাতায়াতের ভাড়াটা কত বলো তো? যাতায়াতের ভাড়া দেখো প্লেসমেন্ট কস্ট বলেই দিয়েছে 80 টাকা। চলো এখানে লিখবো 80, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তারপরে তাকে আমরা ভাগ করব কি দিয়ে? স্টোরেজের কস্ট দিয়ে। স্টোরেজের কস্ট দেখো এখানে কত পেয়েছি আমরা? 2, তাহলে এখানে আমরা কত লিখবো? 2, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে চলো গুণ করলে দেখি কত হচ্ছে আমাদের। তাহলে দেখো আমরা কাটাকুটি করি, দেখো 2 আর 2 কে এখানে কেটে দিলাম। আচ্ছা দেখো 8 আর 8 গুণ করলে এখানে কত হবে? 64, তিনটে শূন্য আর এই একটা শূন্য, টোটাল হলো আমার 4টে শূন্য। এবারে তোমরা রুট করবে, 64 রুট করবে কত পাবে? 8। আর একদম ক্যালকুলেটরে করবে, ঠিক আছে এরকম। তাহলে কত হচ্ছে? 800 ইউনিট। তার মানে ব্যাপারটা কি হচ্ছে? আমি প্রত্যেকবার মার্কেটে যাব এবং মার্কেট থেকে আমি 800 ইউনিট করে মাল এখানে আনবো, বোঝা গেল? কত করে মাল আমি নিয়ে আসবো? 800 ইউনিট করে আনবো। এই 800 ইউনিট করে মাল আমি যদি স্টোরে রাখি, তাহলে আমার স্টোরেজ কস্ট আর প্লেসমেন্ট কস্ট সব থেকে কম হবে, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের ইওকিউ। আশা করি বুঝতে পারলে। এই যে আমি 2000 1000 বলছিলাম, এগুলো ভুলভাল বলছিলাম আন্দাজে, আসলে হবে 800 ইউনিট, বোঝা গেল? তাহলে এই আমরা পেয়ে গেলাম ইওকিউ, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আরেকটা অঙ্ক সলভ করি, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 102 পৃষ্ঠা 7এর দাগের অঙ্কতে। তো দেখো 7এর দাগের অঙ্কে অ্যানুয়াল ডিমান্ড কত বলে দিয়েছে, আর আমি বেশি টুকছি না, একেবারে করতে লাগছি। এখানে দেখো আমাদেরকে ইওকিউ বের করতে হবে। কি দেখে আমি বুঝলাম ইওকিউ বের করতে হবে? দেখো নিচে বলেই দিয়েছে ক্যালকুলেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট ইজ রেসপেক্ট অফ দ্য পার্টিকুলার র মেটেরিয়ালস। এখানে কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস বের করতে বলেছে, সেটা হলো টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট। পরে আসছি সেই ব্যাপারটায়, আগে আমরা ইওকিউটা করি। তাহলে দেখো ইও কিউ বের করবার সূত্র তোমরা জানোই। কি করে করতে হয়? রুট 2 ইন্টু এ ইন্টু পি, এবং তাকে ডিভাইড করতে হয় কি? স্টোরেজের কস্ট দিয়ে, তাই তো? এবারে অ্যানুয়াল ডিমান্ড কত? দেখো আমি এখানে লিখে রাখছি, অ্যানুয়াল ডিমান্ড মানে বছরে কত পিস দরকার। দেখো বলেই দিয়েছে 2,40,000 ইউনিটের দরকার, 2,40,000 ইউনিট দরকার, ঠিক আছে? খুব ভালো কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে, অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট মানে কি? প্লেসমেন্ট কস্ট, অর্থাৎ যাতায়াত, মালপত্রটাকে কিনে নিয়ে আবার স্টোরে যেতে কত টাকা আমার খরচা হয়, যাতায়াত মিলিয়ে 400 টাকা খরচা হয়, ঠিক আছে? 400 টাকা। এবারে দেখবে লেখা রয়েছে খুব ভালো করে একটা কথা, স্টোরেজের কস্ট 2% পার অ্যানাম। স্টোরে রাখতে বা দোকানে রাখতে কি বলে দিয়েছে? 2% পার অ্যানাম। আর দেখবে বলে দিয়েছে ইন্টারেস্ট রেট 10% পার অ্যানাম। অর্থাৎ আমরা যদি এই ব্যাপারটাকে দেখি একটু, 2% দিতে হবে কার উপর? এক একটা পিসের যা দাম, এক একটা পিসের যা দাম তার উপর কি 2% দিতে হবে স্টোরের কস্ট। ভাবো আমি যদি মার্কেট থেকে ভাবো 10,000 কোয়ান্টিটি বা 10,000 ইউনিট, ভাবো দরকার তো আমার 2,40,000। এবার ভাবো আমি মার্কেট থেকে ভাবো 7,000, মার্কেট থেকে আমি 7,000 এনে আমার গোডাউনে রাখছি, মার্কেট থেকে 7,000 এনে রাখছি, আন্দাজে ধরে নিলাম। তাহলে আমাকে সেই গোডাউনে বা স্টোরে রাখবার জন্য কত টাকা দিতে হবে? এক একটা পিসের পিছু, এক একটা পিসের ওপর 2% স্টোরেজের কস্ট দিতে হবে, ঠিক আছে? এক একটা পিসের জন্য 2%, বোঝা গেল? এক একটা পিসের জন্য। এবার কথা হলো এক একটা পিসের দাম কত। দেখো এক একটা পিসের দাম কত বইয়ের মধ্যে বলেই দিয়েছে, অর্ডারিং কস্ট পার অর্ডার ₹16। এক একটা পিসের দাম, এক একটা পিসের দাম হলো 16 টাকা, ঠিক আছে? তার উপর আমায় কত পার্সেন্ট দিতে হবে? 2%। তারপরে যে শুধু 2% দেবো তাও নয়, আবার তার উপর একটা ইন্টারেস্ট দিতে হবে আমাকে। শুধু স্টোরেজের কস্ট 2% তো দিতেই হবে রাখার জন্য, তাছাড়া আবার স্টোরের মালিককে আবার ইন্টারেস্টও দিতে হবে। কত দিতে হবে বলেই দিয়েছে? 10% পার অ্যানাম। এবারে কত টাকার উপর 10%? এক একটা পিসের যা দাম, এক একটা পিসের যা দাম তার উপর 10%। এবার আমি যদি 7,000 পিস আমার গোডাউনে এনে রাখি, তাহলে এক একটা পিসের যা দাম তার উপর আমায় কত দিতে হবে? 10%। তাহলে আমাকে তো একটা 2% দিতে হচ্ছে স্টোরে রাখার জন্য, আবার আমাকে 10% দিতে হবে ইন্টারেস্টের জন্য। তার মানে আমার এই স্টোরে রাখতে গিয়ে টোটাল 12% খরচ হয়ে যাচ্ছে, এক একটা পিসের ওপর 12% করে আমার চলে যাচ্ছে টাকা। এই এক একটা পিসের দাম 16 টাকা, তার 12% আমাকে দিয়ে দিতে হচ্ছে, বোঝা গেল?
তাহলে 16 × আমি 12% মানে কত করব? 100 করব, কাটাকুটি কাটাকুটি করতে হবে না, একদম ক্যালকুলেটারে হিসাব করবে। 16 আর 12কে গুণ করবে, করে যেটা পাবে তাকে 100 দিয়ে তোমরা ডিভাইড করবে, করলে পাবে 1.92। ঠিক আছে, তাহলে এইটাই হলো কিন্তু স্টোরেজের কস্ট। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কি করব, মানগুলোকে চলো এক একটা জায়গায় বসিয়ে ফেলি। এই যেমন কিরকম ভাবে আমরা দেখো বসাবো, এখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। 2 এর জায়গাতে কত বসাবো? 2,24,000, 2,40,000, সরি 2,40,000 ইন্টু পি মানে প্লেসমেন্ট কস্ট, দেখো 400। প্লেসমেন্ট কস্টেরই কিন্তু আরেক নাম হলো অর্ডারিং কস্ট, তোমরা দেখে কিন্তু ঘাবড়ে যাবে না। আর ক্যারিং কস্টেরই কিন্তু নাম হলো স্টোরেজ কস্ট। তাহলে দেখো এস এর জায়গাতে আমরা কি লিখবো? স্টোরেজ কস্ট আমরা দেখো কত পেয়েছি? 1.92। ঠিক আছে, তাহলে দেখি আমরা এখানে এই যে 2,40,000 আর 400কে গুণ করলে আমরা কত পাবো বলো তো? তাহলে আমরা পাবো 192। এরকম তোমরা ক্যালকুলেটারে হিসাব করে নেবে। ঠিক আছে, ক্যালকুলেটারে কিন্তু তোমরা এগুলোকে গুণ করবে এবং নিচে দেখো কত দিয়ে ডিভাইড করতে হবে সেটাকে লিখতে হবে 1.92। ঠিক আছে, এবারে আমরা কি করব? রুট করব, রুট করবার আগে আমরা কি করব? ডিভাইড করে নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা পাবো, কত পাবো বলো তো? পাবো রুট। তাহলে তোমরা ক্যালকুলেটারে এটাকে ডিভাইড করবে, এই পুরোটাকে তোমরা ক্যালকুলেটারে ডিভাইড করবে কি দিয়ে? এইটা দিয়ে। করলে আমরা কত পাবো? পাবো 1। জিরো কতগুলো পাবো? দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ঠিক আছে, তারপরে তোমরা রুট করবে, সব ক্যালকুলেটারে করবে, তাহলে কত হবে? 1। জিরো কতগুলো রয়েছে তোমার? জিরো রয়েছে 8টা, তার হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই এত ইউনিটস। বোঝা গেল? তাহলে এই আমরা কি পেলাম? এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম কিন্তু ইওকিউ, অর্থাৎ 2,40,000 ইউনিট দরকার। আর আমি এত তো আর একসাথে আনতে পারবো না, তাহলে স্টোরেজ কস্ট অনেক বেশি পড়ে যাবে। তাই জন্য আমি যখনই যাব মার্কেট থেকে গিয়ে এই 10,000 ইউনিট করে মালপত্র আমার স্টোরে আনবো। ঠিক আছে, এবং এই স্টোরের কস্ট কত? স্টোরের কস্ট আমায় কত দিতে হবে? এই 10,000 খানা এই যে মালপত্র আনছি, তার এক একটার যা দাম, এক একটার দাম 16 টাকা, তার 12% মানে দিয়ে দিতে হচ্ছে আমাকে। বোঝা গেল? আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে। তাহলে এই গেল আমাদের ইওকিউ। এইবারে আমাদেরকে কিন্তু এই অঙ্কে আরেকটা জিনিস জানতে চেয়েছে। তোমরা বইয়ের মধ্যে একটু যদি ভালো করে দেখো, তাহলেই তোমরা দেখবে, একদম দেখো লাস্ট লাইনে কি বলে দিয়েছে? টোটাল অ্যানুয়াল ইনভেন্টারি কস্ট। ঠিক আছে, টোটাল অ্যানুয়াল ইনভেন্টারি কস্ট মানে বছরে, এক বছরের টোটাল কস্ট কত? ঠিক আছে, এক বছরের টোটাল কস্ট কত, অর্থাৎ এই 2,40,000 পিস মাল আমাকে তো আনতে হচ্ছে। একবারে আনছি না ঠিকই, আমি 10,000 করে বারবার করে আনছি, 10,000 আনছি, আবার 10,000 আনছি, আবার 10,000 আনছি, এরকম করে আনছি। এরকম ভাবে আমার সারা বছর 2,40,000 পিস আনতে হবে, এবং সেই আনার জন্য টোটাল কত খরচা পড়বে? টোটাল কত খরচা পড়বে? ঠিক আছে, সারা বছর ধরে 10,000 10,000 10,000 করে আনলে প্লেসমেন্ট কস্ট টোটাল কত পড়বে আমাকে বের করতে হবে, এবং স্টোরে রাখার কস্ট কত, স্টোরেজ কস্ট, সেটাও কিন্তু আমাকে বের করতে হবে। এইবারে তোমরাই আমাকে বলবে একটা কথা। ঠিক আছে, 2,40,000 ইউনিট দরকার, আর আমি যখনই মার্কেটে যাচ্ছি 10,000 পিস করে আনছি, তাহলে বলো বছরে আমাকে কতবার যেতে হবে? 2,40,000 পিস দরকার, আমি যখনই যাচ্ছি 10,000 করে আনছি, তাহলে আমাকে কতবার এরকম মালপত্র অর্ডার করে আনাতে হবে? সেটাকে আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে কি লিখছি? নাম্বার অফ অর্ডারস, নাম্বার অফ অর্ডারস। ঠিক আছে, নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। ঠিক আছে, নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। তাহলে এক বছরে আমাকে কতবার যেতে হবে? তাহলে দেখো খুব ভালো করে তোমরা দেখবে, এক বছরে আমার কত পিস বিক্রি হচ্ছে বলো তো? এক বছরে আমার কত পিস দরকার? সরি, এক বছরে আমার দরকার কিন্তু 2,40,000 পিস, 2,40,000। আর আমি যখনই যাচ্ছি কত করে কিনে আনছি? আনছি কিন্তু এই যে দেখো 10,000 করে, 10,000 করে আনছি। তাহলে 10,000 করে আনছি মানে 1 2 3, এই দেখো দুটো উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য, আমি যদি এরকম কাটাকুটি করি তাহলে আমাকে দেখো 24 বার, আমাকে টোটাল 24 বার কিন্তু মার্কেটে যেতে হবে এবং মালপত্র কিনে আনতে হবে 24 বার। প্রত্যেকবার গিয়ে 10,000 করে আমায় কিনে আনতে হবে। বোঝা গেল?
এইবারে এই যে সারা বছর ধরে আমি 24 বার যাতায়াত করছি, একবারের যাতায়াতেই এত টাকা, 400 টাকা। একবারের যাতায়াতে কত? 400 টাকা। তাহলে এই যে 24 বার যাতায়াত করছি, বারবার 10,000 করে আনছি, স্টোরে রাখছি, সেই জন্য স্টোরে আবার একটা টাকা খরচা হচ্ছে। 10,000 করে রাখছি, স্টোরে টাকা খরচা হচ্ছে, 10,000 করে রাখছি, স্টোরে টাকা খরচা হচ্ছে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে সারা বছর টোটাল কত টাকা খরচা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে আমরা বের করব? খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো, তার জন্য আমাদেরকে এরকম একটা ঘর কাটতে হবে। ঠিক আছে? এরকম একটা ঘর কাটতে হবে এবং এই ঘরের নাম কি আমরা দেব? খুব ভালো করে দেখবে, যেটা জানতে চেয়েছে যে টোটাল ইনভেন্টরি কস্ট। তাই তো? তাহলে আমরা এই ঘরের নাম কি দেব? টোটাল ইনভেন্টরি কস্ট। ঠিক আছে? ইনভেন্টরি কস্ট। ঠিক আছে? টোটাল ইনভেন্টরি কস্ট কত সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা লিখব কি? পার্টিকুলারস বলে। ঠিক আছে? তাহলে চলো দেখি। এখানে আমরা লিখব কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলে লিখব। দেখি কত টাকা তাহলে টোটাল আমার খরচা হয়, হ্যাঁ? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তাহলে আমি এ বলে লিখছি বা অ্যানুয়াল ডিমান্ড বলে লিখছি। অ্যানুয়াল ডিমান্ড। ঠিক আছে? অ্যানুয়াল ডিমান্ড। তাহলে দেখো, 2,40,000 পিস আমার দরকার। এক একটা পিসের দাম কত? বলে দেওয়াই রয়েছে। দেখবে এক একটা পিসের দাম হলো কিন্তু 16 টাকা করে। তাহলে 2,40,000 পিস কিনতে কত টাকা খরচা হয় সেটা তোমরা একবার দেখে নেবে। তোমরা কিন্তু ক্যালকুলেটারে এটার ইনটু করবে। ঠিক আছে? করলে কত পাবে বলো তো? পাবে 384 আর 4টে শূন্য। তাহলে আমরা পাবো কত? পাবো কিন্তু, দেখো আমি এখানে লিখছি 384 আর 4টে শূন্য। ঠিক আছে? হলো। এইবারে সারা বছরের 2,40,000 পিস কিনতে কত টাকা খরচা হচ্ছে? এই টাকাটা। এবার এই যে আমাকে বারবার 10,000 10,000 করে আনতে হচ্ছে, তাহলে আমার একটা গাড়ি ভাড়ার খরচা আছে, যেটাকে আমি কি বলবো? প্লেসমেন্ট কস্ট। তাহলে প্লেসমেন্ট কস্ট কত? প্লেসমেন্ট কস্ট কত বলো? আমাকে কতবার যেতে হচ্ছে? 24 বার কিন্তু আমাকে মার্কেটে যেতে হচ্ছে, 24 বার। এক একবারের যাতায়াত মিলিয়ে 400, তাহলে 24 বারে কত গুণ করব? গুণ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 9,600। কত পাবো? 9,600। বোঝা গেল? এইবারে স্টোরেজের কস্ট কত? এটাই হলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে স্টোরেজের কস্ট কত হবে। স্টোরেজের কস্ট বের করবার কিন্তু একটা সূত্র আছে। এই যে 10,000 মাল আমি কিনলাম, স্টোরে রাখলাম, স্টোরের মালিককে আমায় ভাড়া দিতে হবে। আবার 10,000 মাল আমি কি কিনলাম, আমি 10,000 মাল কিনলাম, স্টোরের মালিককে ভাড়া দিতে হবে। এরকম ভাবে বারবার আমাকে ভাড়া দিয়ে যেতে হবে, বারবার। ঠিক আছে? তো সেই ভাড়াটা সারা বছর ধরে তাহলে আমাকে কত দিতে হবে সেটা বের করবার কিন্তু একটা সূত্র আছে। কি সেই সূত্রটা? খুব ভালো করে কিন্তু দেখবে। সূত্রটা হলো, দেখো, সূত্রটা হলো ইও কিউ, ইও কিউ বাই 2 ইনটু এস। তাহলে দেখো আমি কি লিখলাম, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। সূত্রটা হলো ইও কিউ বাই 2 ইনটু এস। ঠিক আছে? ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ইও কিউটা কত দেখো তো? ইও কিউটা আমরা কত বের করেছি? দেখো ইও কিউ হলো, এই যে দেখো আমরা এখানে বের করেছি। দেখো ইও কিউটা হলো 10,000। তাহলে দেখো আমি এখানে করছি। তাহলে স্টোরেজের কস্ট বের করবার সূত্র কি? ইও কিউ কে তুমি 2 দিয়ে ডিভাইড করো। ইও কিউ কে 2 দিয়ে ডিভাইড করো। তাহলে দেখো ইও কিউ হলো 10,000, তাকে 2 দিয়ে ডিভাইড করো, করার পরে তাকে ইনটু করো এস দিয়ে, মানে কি? স্টোরেজের কস্ট দিয়ে। স্টোরেজের কস্ট কত? স্টোরে রাখলে এক একটা মাল পিছু, এক একটা ইউনিট পিছু আমাকে 1.92 ভাড়া দিতে হয়। 1.92 এক একটা মালের পিছনে। ঠিক আছে? তাহলে সেই এস দিয়ে, মানে 1.92 দিয়ে আমি কি করব? ইনটু করব। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো ভালো করে দেখবে। 10,000কে 2 দিয়ে ডিভাইড করবে, 5,000 পাবে, এবং 5,000-এর সঙ্গে তোমরা এইটাকে ইনটু করবে, মাল্টিপ্লাই করবে, করে কত পাবে? পাবে কিন্তু সেই 9,600। ঠিক আছে? এবং এই হয়ে গেল কিন্তু আমাদের টোটাল কি? স্টোরের, এই স্টোরের বলছি, টোটাল ইনভেন্টারির কস্ট, মানে 2,40,000 টাকার মাল টোটাল সারা বছর ধরে গোডাউনে আনতে এই টাকাটা খরচা পড়ছে। এইটা, এইটা আর এইটাকে তোমরা, তাহলে আমরা দেখো এই সব কটাকে যোগ করলে কত পাবে? সব কটাকে যোগ করলে পাবো কিন্তু এই টাকাটা কিন্তু পাবো। তাহলে এইটাই হলো কিন্তু আমার টোটাল কি? ইনভেন্টারির কস্ট। ঠিক আছে?
টোটাল ইনভেন্টারি কস্ট কিন্তু আমার হয়ে গেল এইটা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, আশা করি বুঝতে পারলে। চলো আর নেক্সট আরেকটা অঙ্ক করি, পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে এইবারে তোমরা দেখো স্ক্রিনের ওপরে আরেকটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটাতে দেখবে বলে দিয়েছে একদম লাস্টে তোমরা যদি দেখো কম্পিউট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তারপরে দেখো বলে দিয়েছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস, তারপরে বি এর দাগে আরেকটা বলেছে, সেটাই আমি পরে আসবো। আগে আমি এইটা করাই, তারপরে আমি বি এরটাতে আসছি। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে, এই যে একের দাগের অঙ্কটাতে আমাকে প্রথমে বের করতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে দেখো আমি একের দাগের অঙ্কে প্রথমেই কি বের করব, ই ও কিউ। খুব ভালো কথা, ই ও কিউ বের করবার সূত্র কি, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, 2 ইন্টু পি বাই এস, এই হলো আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করবার সূত্র, তাই তো? আচ্ছা, এখানে আমরা এ মানে কত জানি, মানে অ্যানুয়াল ডিমান্ড, দেখি কত বলে দিয়েছে অ্যানুয়াল ডিমান্ড, তোমরা যদি একটু দেখে নাও দেখবে বলে দিয়েছে 300 ইউনিট পার কোয়ার্টার। খুব ভালো করে দেখবে, 300 পার কোয়ার্টার, কোয়ার্টার মানে কি, 3 মাস অন্তর অন্তর লাগে 300, আর আমি এখানে বের করছি কিন্তু অ্যানুয়াল ডিমান্ড, মানে কি, এ মানে কি অ্যানুয়াল ডিমান্ড, এক বছরে কত লাগে। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি লাগে 300, তাহলে বছরে কতবার লাগবে, কতবার জিনিস লাগবে, 3 মাস অন্তর অন্তর 300 লাগছে, তাহলে এক বছরে কতটা জিনিস লাগবে, এক বছরে কতটা জিনিস লাগবে। তাহলে আমরা কি করে করব, 3 মাস অন্তর অন্তর মানে আমাকে বছরে 3 মাস অন্তর অন্তর জিনিস লাগছে, মানে আমার বছরে 4 বার জিনিস লাগবে, তাই না? 4 বার জিনিস লাগবে, তাই না? তাহলে একবারে লাগছে 300, তাহলে 4 বারে কত, 4 বারে হবে 1200। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমরা এইভাবে বের করব, 3 মাস অন্তর অন্তর লাগছে 300। তাহলে আমি যদি আবার ঐকিক নিয়মেও করি, 3 মাসে 3 মাস অন্তর অন্তর লাগছে কত, 300। তাহলে বলো 1 মাসে কত লাগবে, 300/3। তাহলে বলো 12 মাসে কত লাগবে, মানে এক বছরে কত লাগবে, 300/3 ইন্টু কত, 12, তাই না? তাহলে দেখো তুমি যদি কাটাকুটি করো এখানে কত পাবে, 100। তাহলে 100 × 12, বোঝা গেল? তুমি চাইলে এরকমও করতে পারো, 3 মাসে লাগে 300, তার মানে 1 মাসে লাগে 100। তাহলে 12 মাসে কত, 12 মাসে কত, 12 মাসে হবে 1200 ইউনিট, 1200 ইউনিট লাগে। আচ্ছা, প্লেসমেন্টের কস্ট, যাতায়াতের কস্ট, কিছু না কিছু তো বলেই দিয়েছে, যাতায়াতের কস্ট তো আছেই। দেখো বলেই দিয়েছে, খুব ভালো করে দেখবে, কস্ট অফ প্রসেসিং অ্যান অর্ডার, তার মানেই হলো এটা প্লেসমেন্ট কস্ট, কত টাকা বলে দিয়েছে, একবার যাতায়াতে লাগে 600 টাকা, একবার যাতায়াতে লাগে আমার কত, 600 টাকা। এবারে স্টোরেজের কস্ট দেখো কত বলে দিয়েছে, স্টোরেজের কস্ট বলে দিয়েছে এক একটা মালের যা দাম, তার উপর স্টোরেজের কস্ট দিতে হবে। অবসোলেন্স 15% আর ইন্স্যুরেন্স 25%, ঠিক আছে? অর্থাৎ স্টোরেজের জন্য এক একটা মালের যা দাম, এক একটা মালের দাম কত দেখো লেখাই আছে, কস্ট পার ইউনিট 40 টাকা, এক একটা মালের দাম হলো কত, 40 টাকা, ঠিক আছে? তার উপর দিতে হবে, এই 40 টাকার উপর আমাকে কি দিতে হবে, প্রথমত স্টোরেজের কস্ট, মানে স্টোরে রাখার জন্য এক একটা মালের দামের উপর 15%, ঠিক আছে? তাছাড়া আবার একটা দিতে হবে, এই যে মালগুলো স্টোরে রেখেছে তার জন্য আবার ইন্স্যুরেন্স করাতে হয়েছে, সেই ইন্স্যুরেন্সের কস্ট। তোমরা ইন্স্যুরেন্স মানে জানো, যে এই যে মালপত্র, প্রচুর মালপত্র একটা স্টোরে রয়েছে, এবার এই স্টোরে যদি মালপত্রে আগুন ধরে যায় তাহলে কি হবে, পুরো মালপত্র নষ্ট হবে। তাই জন্য এই বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করে, প্রত্যেকটা ব্যবসায়ী ইন্স্যুরেন্স করে, যে যত ভাবে এখানে 500 পিস মাল রাখা রয়েছে, এই 500 পিসের ওপর ইন্স্যুরেন্স করে, ঠিক আছে? যদি এই 500 পিস পুড়ে যায়, এই 500 পিসের দাম যাতে পাওয়া যায়। তো ইন্স্যুরেন্স করলে কি হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা প্রিমিয়াম দিতে হবে, কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে মাসে মাসে একটা করে প্রিমিয়াম দিতে হয়। তো কোনো কারণে যদি এই মালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি এই পুরো মালের ক্ষতিপূরণ দেবে, ঠিক আছে? তো এই যে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমাকে কি করতে হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিতে হচ্ছে, কত টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে, এক একটা মালের যা দাম তার 25%। তাহলে স্টোরে রাখার জন্য তো 15% দিতে হচ্ছে, আর যে মাল রয়েছে, যে মালপত্রগুলো স্টোরে রয়েছে তার জন্য আবার ইন্স্যুরেন্স করিয়েছি, সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্য আরো 25 দিতে হচ্ছে, তার মানে আমার টোটাল 40% খরচা কিন্তু হচ্ছে। স্টোরে মাল ঢুকলেই প্রত্যেকটা মাল পিছু
আমার কি হচ্ছে, প্রত্যেকটা মালের যা দাম তার উপর 40% আমার খরচা হয়ে যাচ্ছে এই স্টোরেজ, ইন্স্যুরেন্স এইসবের পিছনে। তাহলে দেখো 40 × 40% আমি করি, তাহলে কত হচ্ছে দেখো, 0000, অর্থাৎ 4×4 = 16, অর্থাৎ স্টোরেজের কস্ট আমি কত পেলাম, স্টোরেজের কস্ট আমি পেলাম 16। ঠিক আছে, চলো এবারে আমরা ইও কিউটা করে ফেলি। দেখি ইও কিউটা আমাদের কত হচ্ছে। এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি এগুলোকে মুছে দিচ্ছি, এবার ডাইরেক্ট অঙ্কটা করি আমরা। দেখো ইও কিউ করবো, দেখো আমরা এখানে লিখবো 2 × এর জায়গাতে কত লিখবো, 1200, দেখতেই পাচ্ছ। এর জায়গাতে লিখবো 1200, পি এর জায়গাতে কত লিখবো, 600, এস এর জায়গাতে কত লিখবো, লিখবো কিন্তু 16। ঠিক আছে, এস এর জায়গাতে আমরা কত লিখবো, লিখবো 16। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে সব গুণ করলে আমরা কত পাচ্ছি, তাহলে দেখো আমরা এই সব কটাকে, এই যে দেখো 2, 1200, 600, এগুলোকে গুণ করলে পাচ্ছি কিন্তু 1,00,000, এই যে পাচ্ছি 144, আর তারপরে 4টে শূন্য। এবার তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে। তাহলে দেখো এইটাকে আমরা, তোমরা ক্যালকুলেটারে কিন্তু ভাগ করবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এই পুরোটাকে ভাগ করি, ভাগ করলে পাবো 16 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো কত, 90,000। পাবো কত, 90,000, এবং তার রুট করব। তাহলে 90,000-এর রুট কত হবে, ক্যালকুলেটারে কিন্তু তোমরা করবে, হবে কিন্তু 300 ইউনিটস। বোঝা গেল? তাহলে বছরে দরকার 1200 পিস, বছরে দরকার 1200 পিস। আমি যখনই মার্কেটে যাব, এই যে 1200 পিস দরকার, আমি যখনই মার্কেটে যাব 300 পিস করে কিনে আনবো। এবারে কথা হলো, তাহলে আমাকে বছরে কতবার, বছরে আমাকে কতবার যেতে হবে মার্কেটে, বছরে আমাকে কতবার যেতে হবে মার্কেটে, যেটা আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে। দেখবে, দেখো বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে এই জায়গাটাতে, যেখানে দেখো বলেই দিয়েছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার, এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। তাহলে দেখো আমি এখানে লিখছি নাম্বার অফ অর্ডারস, নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। ঠিক আছে, প্রত্যেক বছর আমাকে তাহলে কতবার যেতে হবে, 1200 পিস দরকার। আমি প্রত্যেকবার গিয়ে যদি 300 পিস করে কিনি, তাহলে আমাকে যেতে হবে বছরে কতবার, 3 × 3, 3 × 4 = 12, আমাকে 4বার কিন্তু বছরে যেতে হবে, 4বার বছরে যেতে হবে। বোঝা গেল? বছরে 4বার মার্কেটে যেতে হবে। আরেকটা দেখবে উত্তর আমার কাছে কি জানতে চেয়েছে, এই উত্তরগুলো কিন্তু পরীক্ষায় জানতে চাইবে, যে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস। তার মানে কি, এই যে আমাকে 4বার যেতে হচ্ছে, একবার গেলাম, তার পরের অর্ডারটা যে নিতে যাব সেটা আমি কতদিন পর নিতে যাব, বা কতদিন পরে আমি সেই মালটা আনতে যাব। বোঝা গেল? আমি 300 পিস আনলাম, আনলাম, বছরে আমার 4বার যেতে হবে। তাহলে আমাকে বছরে 4বার যদি যেতে হয়, তাহলে আমাকে এক 300 পিস আমি দোকানে নিয়ে এলাম, আবার কতদিন পর আমি যাব, কতদিন পর যাব, বা কত মাস পর যাব। বোঝা গেল? তাহলে সেটা আমাদের বের করতে হবে, যে টাইম বিটুইন, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস, টু কনজিকিউটিভ, টু কনজিকিউটিভ অর্ডারস, দুটো অর্ডারের মধ্যে কত মাসের গ্যাপ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি করতে হবে, টোটাল হলো তো 1 বছর মানে 12 মাস। আমি যদি 4বার যাই, বছরে 4বার যাচ্ছি, তাই না, দেখো 4বার যাচ্ছি, তার মানে আমাকে কি করতে হবে, 3 মাসের গ্যাপ থাকবে, আমি 3 মাস অন্তর অন্তর যাব, তাই না, 3 মাস অন্তর অন্তর যাব, 4বার যাব মানে কি 3 মাস অন্তর অন্তর যাব। আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে। এই হলো এর দাগে যেগুলো ছিল সেইগুলো কমপ্লিট। এইবার চলে আসি আমরা বি এর দাগে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। দেখো বলে দিয়েছে এ সাপ্লায়ার অফার্স এ ডিসকাউন্ট অফ 2% অন এ পারচেস অফ 600 ইউনিটস, শুড ইট বি অ্যাকসেপ্টেড। তার মানেটা কি, তার মানেটা হলো, আমরা ইও কিউ বের করেছি কত, 300 ইউনিট। তার মানে কি, তার মানে হলো আমি যখনই মার্কেটে যাব, গিয়ে 300 ইউনিট মালপত্র কিনে আনবো, আমার বছরে দরকার কত, 1200 ইউনিট, আমি মার্কেটে গিয়ে 300 ইউনিট করে কিনে আনবো। এবারে মার্কেটে আমি যে দোকানদারের থেকে কিনছি, সেই দোকানদার আমাকে একটা অফার দিয়েছে। কি অফার দিয়েছে, দোকানদার আমাকে বলেছে যে আমি তো সবসময় 300 ইউনিট করে কিনে নিয়ে যাচ্ছি, তো বলেছে আমাকে যে 300 ইউনিট না কিনে আপনি একেবারে 600 ইউনিট কিনে নিয়ে যান, আমাকে এই অফারটা দিয়েছে। আমি 300 ইউনিট কিনছি, তো আমাকে বলছে 300 না কিনে আপনি বরং 600 নিয়ে যান, আপনার থেকে আমি দাম কম নেব।
যে মার্কেট থেকে আমি মাল আনছি সেই মার্কেট থেকে আমি সবসময় কত দামে জিনিস কিনছিলাম, দেখো বলেই দেওয়া ছিল যে এক একটা মালের দাম 40 টাকা। তো বলছে যে না, আমি 40 টাকা নেবো না, এই 40 টাকার ওপর আমি আপনাকে ডিসকাউন্ট দেবো। কত পার্সেন্ট? 2% ডিসকাউন্ট দেবো, বোঝা গেল? আমাকে কি করবে? ডিসকাউন্ট দেবে, অর্থাৎ 40 নেবে না, তার থেকে আমার 2% ডিসকাউন্ট দেবে। মানে তোমরা ক্যালকুলেটারে মারবে 40 - 2%, করলে দেখবে কত হচ্ছে। করলে তোমরা দেখবে হবে 39 টাকা 20 পয়সা, অর্থাৎ 40 টাকার জিনিস আমি কিন্তু 39 টাকা 20 পয়সায় পেয়ে যাব। এটা কখন পাবো? যদি আমি 300 মাল না কিনে একেবারে 600 পিস মাল কিনে আনি তাহলে। তো সেক্ষেত্রে আমি যদি এই অফারটা অ্যাকসেপ্ট করি তাহলে কি আমার আদৌ লাভ হবে নাকি ক্ষতি হবে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, তার আগে আমরা আগে একটা কাজ করে ফেলি। সেটা হলো, যখন আমি 300 পিস কিনে আনছি তখন আমার 1 বছরে টোটাল কত টাকা খরচা হচ্ছে চলো দেখি তো। 1 বছরে আমার টোটাল কত খরচা হচ্ছে আমি একবার দেখে নিই। 1 বছরে আমার টোটাল কত খরচা হচ্ছে, আমি এগুলোকে মুছে দিই। তাহলে 1 বছরে টোটাল কত খরচা হচ্ছে সেটা বের করবার প্রসেস কিন্তু এক্ষুনি তোমাদেরকে আমি দেখিয়েওছি। 1 বছরে টোটাল কত খরচা হচ্ছে, ঠিক আছে? আগের অঙ্কটাতেই আমি তোমাদেরকে এটা করে দেখিয়েছি। অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড, তাহলে বলো আমার কত পিস মাল দরকার 1 বছরে? 1200 পিস। এক একটা মালের দাম কত? 40 টাকা করে। তার মানে, তোমরা দেখো এই যে এই এত টাকা খরচা হচ্ছে। তারপরে আমাদের কি? প্লেসমেন্ট কস্ট, তাই তো? প্লেসমেন্ট কস্ট, প্লেসমেন্ট কস্ট কত খরচা হচ্ছে? দেখো বলেই দিয়েছে বইয়ের মধ্যে প্লেসমেন্ট কস্ট, দেখবে বলেই দিয়েছে 600 টাকা। তাহলে কতবার আমি মার্কেটে যাচ্ছি? আমি যদি 300 করে বারবার আনি, 300 পিস করে আনি, তাহলে আমাকে মার্কেটে যেতে হচ্ছে 4 বার, তাই না? আমি যদি 300 পিস করে আনি তাহলে মার্কেটে যেতে হচ্ছে 4 বার। এক একবারের কস্ট হলো কত টাকা? 600 টাকা। বইয়ের মধ্যে দেখবে বলেই দিয়েছে প্লেসমেন্ট কস্ট হলো 600 টাকা এক একবারের যাতায়াতে। তাহলে 4 বারে কত? 2400। তারপরের কস্ট কি হয়? হয় কিন্তু স্টোরেজের কস্ট। স্টোরেজের কস্ট বের করবার একটা প্রসেস আছে, আমি তোমাদেরকে বলেছি। কি সেই প্রসেসটা? ইওকিউ কে 2 দিয়ে ভাগ করে এস দিয়ে গুণ করতে হবে। তার মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো, ইওকিউটা কত বের করেছিলাম দেখো, ইওকিউটা হলো 300। তাহলে আমাকে কি করতে হবে? 300 কে 2 দিয়ে ভাগ করে স্টোরেজের কস্ট দিয়ে গুণ করতে হবে। স্টোরেজের কস্ট মানে এই যে এইটা, এই দেখো এস এর জায়গাতে আমি লিখেছি কত? স্টোরেজের কস্ট কত? 16 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? হচ্ছে কিন্তু দেখো, 2 1 কে 2, 16কে ভাগ করলে 8, তাহলে 300 আর 8কে তুমি গুণ করবে 2400। তাহলে আমার সারা বছরে কত টাকা খরচা হচ্ছে আমি যদি সব কটাকে টোটাল করি তাহলেই কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 52,800। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 52,800। ঠিক আছে, এই হলো 1 বছরের কস্ট। 1 বছরের কস্ট যদি আমরা 300 পিস করে প্রত্যেকবার মার্কেটে যাই আর নিয়ে আসি তাহলে। কিন্তু এবারে আমাকে যে দোকানদার সে একটা অফার দিচ্ছে, বলছে যে যে আপনি আমাকে কি অফার দিচ্ছে? যে আপনি 300 পিস করে না নিয়ে বরং 600 পিস করে নিয়ে আসুন, 600 পিস করে আমাকে এই অফারটা দিচ্ছে, 600 পিস করে। তাহলে আমার ইওকিউটা 600 করতে বলছে। আমার ইওকিউ যদি 600 হয়, ঠিক আছে, বলছে আমার ইওকিউটা যদি আমি 600 রাখি, আমার ইওকিউটাকে আমি যদি 600 করি তাহলে ও আমাকে একটা ডিসকাউন্ট দেবে। যে মালের দাম নিচ্ছিল 40 টাকা করে, সেই মালের দাম আর 40 টাকা না নিয়ে তার উপর একটু ডিসকাউন্ট দেবে। 40 টাকা না নিয়ে তার উপর 2% ডিসকাউন্ট দেবে, অর্থাৎ ক্যালকুলেটারে তোমরা হিসাব করবে 39 টাকা 20 পয়সা হবে, দেখবে এই টাকাটায় আমাকে মাল ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখি আদৌ কি আমার লাভ হচ্ছে না হচ্ছে না। তো দেখি আমার অ্যানুয়াল ডিমান্ড কত। অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল ডিমান্ড তো আমার হলো কত? 1200 পিস। 1200, এক একটা পিসের দাম আর 40 টাকা আমায় কিনতে হচ্ছে না। আমার, আমি পেয়ে যাব 39 টাকা 20 পয়সায়। কেন? আমি 300-র বদলে 600, 600 পিস যদি আনি তাহলে আমি 39 টাকা 20 পয়সায় পেয়ে যাব। তাহলে 1200 পিস মাল কিনতে আমার কত টাকা খরচা হচ্ছে? 47,040 টাকা। 47,040 টাকা। আচ্ছা, প্লেসমেন্ট কস্ট দেখি এবারে কত খরচা হচ্ছে আমার।
আমি এবারে প্লেসমেন্ট কস্ট দেখি। দাঁড়াও, প্লেসমেন্ট কস্ট, চলো প্লেসমেন্ট কস্ট দেখি আমার কত হচ্ছে। প্লেসমেন্ট কস্ট, তাহলে প্লেসমেন্ট কস্ট মানে যাতায়াতের খরচ। যাতায়াতের খরচ তো তোমরা জানোই, যাতায়াতের জন্য 600 টাকা। আমাকে কতবার তাহলে যাতায়াত করতে হবে? আমি যদি একবারে গিয়ে 600 পিস আনি, তাহলে আমাকে যাতায়াত করতে হবে কতবার? 1200 পিস দরকার। আমি যখনই যাব 600 পিস করে আনবো, তাহলে আমার দুবার যাতায়াত করলেই হয়ে যাবে, দুবারেই হয়ে যাবে। তাহলে 600 পিস একবার যাতায়াতের, আমাকে দুবার যাতায়াত করতে হবে। তাহলে আমার হচ্ছে কত? 1200 টাকা। বোঝা গেল? 1200 টাকা। আর লাস্ট আরেকটা, সেটা হলো আমার কি, খুব ভালো করে দেখবে, সেটা হলো আমার স্টোরেজের কস্ট। স্টোরেজ, তাহলে স্টোরেজের কস্ট বের করবার নিয়ম কি বলেছি আমি তোমাদেরকে? ইও কিউ কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। করবার পর এস দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এবারে এই স্টোরেজটাকে বের করব কিভাবে। দেখো ইও কিউ কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইও কিউ আগে ছিল 300, এখন আমি ইও কিউ কত ধরে নিচ্ছি? 600। আমি যত পিস করে মাল মার্কেট থেকে আনবো সেটাকে ইও কিউ বলে, বা রিঅর্ডার কোয়ান্টিটি বলে। তাহলে এখন ইও কিউ কত? 600। তাহলে আমি যদি দেখো এখানেই করি, তাহলে 600 তাকে 2 দিয়ে ভাগ করব, করে গুণ করতে হবে কি দিয়ে? স্টোরেজের কস্ট দিয়ে। স্টোরেজের কস্ট কত? স্টোরেজের কস্ট আগে ছিল 16, আগে ছিল 16। দেখো এই যে এস ছিল কত? 16। এই 16টা আমি কি করে বের করেছিলাম? 16টা আমি দেখবে বের করেছিলাম, এক একটা পিসের যা দাম, এক একটা পিসের দাম কত ছিল, আমি যদি এই জায়গাটা মুছে দিই। আচ্ছা দেখো, এক একটা পিসের দাম তোমরা যদি বইতেও দেখবে, দেখবে এক একটা পিসের দাম ছিল 40 টাকা করে, তাই না? এক একটা পিসের দাম ছিল 40 টাকা, তাই না? দেখো এক একটা পিসের দাম ছিল 40। তার উপর দেখবে আমরা কত করেছিলাম? তার উপরে কিন্তু দেখবে আমরা করেছিলাম 40%, তাই না? এরকম ভাবে বের করেছিলাম। তাই জন্যই তো হয়েছিল 4×4=16। তাহলে এখন কত হবে? এখন কত হবে তোমরাই বলো আমাকে। এখন তো এক একটা পিসের দাম আর 40 টাকা নয়, এখন তো এক একটা পিসের দাম 39 টাকা 20 পয়সা, তাই না? এখন এক একটা পিসের দাম কত? এখন আমার এক একটা পিসের দাম হলো 39 টাকা 20 পয়সা। তার উপর কত স্টোরেজের কস্ট? কত স্টোরেজের কস্ট হলো, দেখবে করেছিলাম 40%। দেখবে তোমরা 15% আর 25%কে যোগ করে কত করেছিলাম আমি? দেখবে 15 আর 25কে যোগ করে 40% করেছিলাম। তাহলে স্টোরেজের কস্ট কি করে বের করে? স্টোরেজের কস্ট বের করবার নিয়ম কি? এক একটা মালের যা দাম, তার উপর স্টোরেজের যে পার্সেন্টেজ সেটা করতে হয়। তাহলে এক একটা মালের দাম এখন 39 টাকা 20 পয়সা, তার উপর স্টোরেজের কস্ট কত? 40%। ঠিক আছে, তাহলে এটা তোমরা করবে, করলে কত পাবে? এসটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা কি পেয়ে যাবে? এসটা কিন্তু পেয়ে যাবে। তাহলে এসটা কত হচ্ছে? এখানে দেখো এসটা হচ্ছে কিন্তু 15 টাকা 68 পয়সা। 15 টাকা 68 পয়সা স্টোরেজের কস্ট। তাহলে ক্যালকুলেটারে তোমরা 600কে 2 দিয়ে ভাগ করবে, 300 পাবে, এবং তার সঙ্গে 15.68 গুণ করে দেবে। গুণ করলে তোমরা পাবে কিন্তু 4704 পাবে। কত? 4704। তারপরে তোমরা এটাকে যোগ করে দেবে, এই সবকটাকে যোগ করে দাও, করলেই আমরা টোটাল কস্ট পেয়ে যাবো 52,944। 52,944। তাহলে তোমরাই আমাকে বলো এবারে, আমি 600 মাল যদি কিনে আনি, তাহলে আমি 2% ডিসকাউন্ট পাবো। তাহলে আমার সারা বছরে খরচা হচ্ছে কত? 52,944। আর আমি যদি 300 করে মাল আনি, তাহলে আমাকে 40 টাকায় মাল কিনতে হচ্ছে ঠিকই, ডিসকাউন্ট পাবো না ঠিকই, কিন্তু আমার সারা বছরের টোটাল খরচা কত হচ্ছে? 52,800। আর এখানে হচ্ছে 52,944। তাহলে আমার লাভ কোনটাতে? এইটাতে লাভ। তাহলে আমাকে ওই যে 2% ডিসকাউন্টের যে অফারটা দেওয়া হচ্ছে, আমি সেটা কখনোই অ্যাকসেপ্ট করব না। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ ইও কিউ এর।